বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা অনার্স দ্বিতীয় বর্ষ 2022-23 সেশন এবং যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশন, তোমাদের আরও একটি ফ্রি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া আদায় করি। সো আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব রিয়ারেঞ্জের একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা আজকে রিয়ারেঞ্জের উপরে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো তোমরা যে যেখান থেকে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী যারা আমাদের ক্লাসের অপেক্ষায় ছিল তারা একটু সবাই রেসপন্স করবা এবং তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবা। তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধবী আছে, তাদেরকে তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবা, যেন তারাও আমাদের ক্লাসে যুক্ত হতে পারে এবং তারাও যেন আমাদের ক্লাসের বেনিফিটটা পায়। এই কাজটুকু তোমরা সবাই করার চেষ্টা করবা। তোমাদের যদি কলেজের কোনো নিজস্ব গ্রুপ থাকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, তাহলে এই ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দাও, যেন তারাও ক্লাস থেকে উপকৃত হতে পারে। সো আজকে আমাদের যে আলোচনার বিষয় এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করি তোমরা যদি আজকের এই টপিকটা ভালো করে ক্লাসটা দেখার চেষ্টা করো, সো তোমরা আশা করি তোমাদের এই রিয়ারেঞ্জ নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। অনার্সের 5 মার্ক এবং ডিগ্রি যারা আছো তাদের হচ্ছে 4 মার্ক। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা যদি একটু ভালো করে করো, একটু সামান্যতম ভালোভাবে মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ আশা করি তোমাদের এই মার্কটা মিস যাবে না ইনশাল্লাহ। সো তোমরা সবাই একটু গুরুত্ব সহকারে ক্লাসটা করার চেষ্টা করবা এবং দেখার চেষ্টা করবা। আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। আমি তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে, যারা তোমাদের কাছের বন্ধু বা বান্ধবী আছে, তাদের একজন একজনকে সবাইকে মেনশন করো আর সবার হাতে খাতা কলম নিয়ে আমাদের ক্লাসটা করার চেষ্টা করবা। আজকে আমি তোমাদেরকে মাত্র 5 থেকে 6টি রুলস দেখাবো। এই মাত্র 5 থেকে 6টি রুলস পড়লে ইনশাল্লাহ রিয়ারেঞ্জের বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। আমি একদম সহজ এবং সাবলীল ভাষায় নিজের মতো করে তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ, যাতে করে তোমাদের এই বিষয়টা তোমাদের কোনো প্রবলেম না হয় এবং তোমরা এটা একদম সুন্দরভাবে স্বাভাবিকভাবে এই টপিকটা তোমাদের আয়ত্তে আসে। সো যারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছ, তোমরা সবাই তোমাদের একজন করে অনলি ওয়ান, একজন করে তোমাদের যে বন্ধু বা বান্ধবী আছে, ফ্রেন্ড আছে, তাদেরকে ক্লাসে একটু মেনশন করো। দেখবা যে সবাই মিলেমিশে যখন ক্লাসটা করবা, তোমাদের ভিতরে একটা প্রতিযোগিতা থাকবে, একটা কম্পিটিশন থাকবে। দেখবা যে ওই বন্ধু ক্লাস করতেছে বা ওই বান্ধবী পারতেছে। হ্যাঁ, সবাই মিলে একটা প্ল্যাটফর্মে একই জায়গায় যদি ক্লাস করা যায়। আমাদের পেইড ব্যাচে প্রায়, আমাদের গ্যারান্টি ব্যাচটাতে প্রায় 500 স্টুডেন্টের মতো ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, প্রায় 500-র কাছাকাছি, হয়তো 2-একটা কম হবে বা এরকম। বাট আজকে রাত গেলে হয়তো আরও হয়ে যাবে। সো এই যে এতগুলা স্টুডেন্ট আমাদের এই ব্যাচে ভর্তি হয়েছে, তাদের প্রত্যেকেরই তো একটা আশা আছে। সো আশা করি যারা ভর্তি হয়েছে, যারা আমাদের ফ্রি ক্লাস বা পেইড ব্যাচের ক্লাসে যারা করতেছে, সবাই ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবে, আমাদের এটা প্রত্যাশা। আমরা কিন্তু সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করব এবং তোমরা আমাদের সাথে সেভাবেই কিন্তু ক্লাস করতে পারবা, ঠিক আছে? আচ্ছা স্যার, আমাদের পেইড ব্যাচের ক্লাস হওয়ার কথা ছিল, তোমাদের ক্লাস হচ্ছে ইতিমধ্যে। আমাদের গতকালকেও ক্লাস হয়েছে, আমরা ক্লাস নিয়েছি। সো যারা যারা মিস করতেছো তারা অবশ্যই গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে। তোমরা অবশ্যই সেখান থেকে ক্লাসের ভর্তি আপডেট বিস্তারিত সব কিছু তোমরা জানতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? নো টেনশন। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের আজকের টপিকটা হচ্ছে রিয়ারেঞ্জ। তো রিয়ারেঞ্জের এই বিষয়টা অনেকের কাছে খুবই কঠিন মনে হতে পারে। রিয়ারেঞ্জ মানে কি? রিয়ারেঞ্জ মানে হচ্ছে রি মানে পুনরায়, অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো।
পুনরায় সাজাও, অর্থাৎ উল্টাপাল্টা বাক্য দেয়া থাকবে, এই উল্টাপাল্টা বাক্যগুলোকে তোমাকে সাজাইতে হবে, উল্টাপাল্টা বাক্যগুলোকে তোমার সাজাইতে হবে। তাহলে আমরা শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধরো এই রিয়ারেঞ্জের মেন যে মূল যে বিষয়টা, একটা বাক্য, আমার এই বাক্যটাকে আমাকে উল্টাপাল্টা দেয়া থাকবে, এই বাক্যটাকে আমাকে সুন্দরভাবে সাজাইতে হবে। হ্যাঁ, ধরো আমি লিখলাম কলম দিয়ে লিখি। এখন এই যে বাক্যটা লিখলাম, বাক্যটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। আমি কলম দিয়ে লিখি, এই বাক্যটার একটা সম্পূর্ণ একটা অর্থ আছে। আর যদি লিখতাম যে আমি কলম, তাহলে দেখো এই বাক্যটা কিন্তু অসম্পূর্ণ, বাক্যটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট, এটা হচ্ছে রাইট। তাহলে আমি কলম দিয়ে লিখি বাক্যটা একটা অর্থ প্রকাশ করতেছে যে উনি কিভাবে লেখে, কলম দিয়ে লিখতেছে। অথবা যদি লিখতাম যে আমি হাত দিয়ে লিখি, ঠিক আছে, আমি হাত দিয়ে লিখি, এটা সম্পূর্ণ একটা বাক্য অর্থ প্রকাশ করতেছে। তো আমি কলম কোনো বাক্য হতে পারে? এটা কোনো বাক্য হতে পারে না। তাহলে এই বিষয়গুলাই হচ্ছে আমাদের সাজিয়ে লেখার নামই হচ্ছে রিঅ্যারেঞ্জ। এবং আরেকটা বিষয় দেখো, আমরা যখন প্রশ্ন করি, আমি যখন একটা প্রশ্ন করব তখন কি হবে দেখলাম, আমি যে লিখি যে তোমার নাম কি, আমি লিখলাম দেখো হোয়াট, আমি যদি লিখি হোয়াট ইজ ইউর নেম, আমি যদি লিখি এভাবে হোয়াট ইজ ইউর নেম, এই বাক্যটাতে একটু খেয়াল করো, আমি লিখলাম যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাহলে দেখো এই যে বাক্যটা লিখলাম, এটা কি, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এখন এই প্রশ্নবোধক বাক্যটাকে লিখতে গেলে শুরুতে আমার ডাব্লিউ যুক্ত ওয়ার্ড নিয়ে আসতে হয়েছে, শুরুতে আমার ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এরপরে আমার দরকার হয়েছে কি অক্সিলারি ভার্ব, এরপরে আমার দরকার হয়েছে অক্সিলারি ভার্ব, এরপরে আমার লাগছে কি সাবজেক্ট, এই যে সাবজেক্ট লাগছে, এবং বাকি অংশ এক্সটেনশন বা অবজেক্ট, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তো আমাদের 5 প্রকারের সেন্টেন্স রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে যখন কথা বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই 5 প্রকারের সেন্টেন্সগুলো দিয়ে কিন্তু আমরা সারাদিন কথাবার্তা বলি এবং লিখি, এই সেন্টেন্সগুলো কিন্তু দরকার আছে। তাহলে আমরা এই বাক্যগুলা যখন লিখবো বা কথা বলবো বা খাতার মধ্যে লিখবো, তখন আমাদের এই 5 প্রকারের যে সেন্টেন্স রয়েছে, এই 5 প্রকারের সেন্টেন্সটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী, এই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাকে লিখতে হবে। এলোমেলোভাবে বাক্যগুলো সাজানো থাকবে, এগুলাকে আমাকে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। দ্যাটস কল্ড রিঅ্যারেঞ্জ, এটার নামই হচ্ছে রিঅ্যারেঞ্জ। এবং এই টপিকটাই তোমাদের এখান থেকে 5, অনার্সের হচ্ছে 5 মার্ক, ডিগ্রি হচ্ছে 4 মার্ক, এইভাবে কিন্তু মার্কটা আসে। তাহলে আমরা তোমাদেরকে দেখো রিঅ্যারেঞ্জের একদম বেসিক যে বিষয়টা, একদম বেসিক মূল যে বিষয়টা, একদম মূল, তোমরা জাস্ট মূল বিষয়টা ফোকাস করার চেষ্টা করবা। মূল বিষয়, সবাই এই মূল বিষয়টা লিখবা, সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্ট, এই কথাটুকু হচ্ছে মূল বিষয়। একটা রিঅ্যারেঞ্জের সব থেকে মূল বিষয় হচ্ছে এইটা, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে এবং অবজেক্ট লাগবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 3টা জিনিস ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তোমার হচ্ছে একটা রিঅ্যারেঞ্জ বা একটা বাক্য তৈরি করা। তাহলে তোমরা সবাই খাতার মধ্যে এটা নোট করো, সবাই নোট করো, নোটটা লিখে সবাই একটু ডান লিখে কমেন্ট করো, সবাই হচ্ছে একটু নোট লিখো, এই নোটটা লিখে সবাই হচ্ছে একটু ডান লিখো, আমি কিছু কমেন্ট করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি
মিল্টন রয় স্যার বই থেকে গুরুত্বপূর্ণ বাক্যগুলো একটু দাগিয়ে দেন। হ্যাঁ, আজকের ক্লাসে আমি গুরুত্বপূর্ণ বাক্য দাগিয়ে দিব এবং লিখে দিব এবং তোমরা এখান থেকে লিখতে পারবা। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি মারুফা তার বান্ধবীকে মেনশন করেছে, ধন্যবাদ। রানী সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে নাজমুল সালাম দিয়েছ, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। নাজমুল, তোমরা কেমন আছো? আয়েশা সিদ্দিকা সালাম দিয়েছ, আমেনা সালাম দিয়েছ। তারপরে অহন চৌধুরী যুক্ত হয়েছ, আনিসা তাবাসসুম আকি ডান লিখেছ। আচ্ছা, আব্দুল্লাহ আল মুজাহিদ, আচ্ছা কেমন আছেন? পরীক্ষা দিয়েছি, ইমরান সাজেশনের সাথে কোনো বই তুলনা হয় না, বিশেষ করে স্যারের ক্লাসগুলো মনে হয় অন্যরকম। আব্দুল মুজাহিদ, ধন্যবাদ তোমাকে এই প্রশংসা করার জন্য। মারুফা ডান লিখেছ, পলি ডান লিখেছ, মুকুল ডান লিখেছ, লিমা হাসান ডান লিখেছ, জবলি ডান লিখেছ। স্যার লেট হয়ে গেল। হ্যাঁ, আমি না, সমস্যা নাই, মাত্রই শুরু করেছি। তাহলে তোমরা সবাই যে একটু আচ্ছা জাহানারা এই বিষয়টা তাহলে নোট করা আছে। তাহলে আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখন একটা বাক্য লিখতে গেলে সাবজেক্টের ভিতরে, এই ভিতরে ধরো এটা সাবজেক্ট এবং এটার ভিতরে আমাদের আরও কিছু যোগাল, আমাদের মশলাপাতি দরকার। আমাদের আরও কিছু মশলাপাতি আছে। ধরো সাবজেক্ট তো দিলাম, তাই না? তাহলে দেখো এই অবজেক্ট দিলাম, এর ভিতরে কিন্তু আমাদের আরও কিছু মশলাপাতি আছে। এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে কি কি থাকে বলো তো দেখি, কি কি থাকে এটার ভিতরে? যারা বলতে পারবা তারা একটু দ্রুত কমেন্ট করো। আমার ক্লাস একটু অন্যরকম এবং আমি যেটা পড়াবো সেটা একদম পানির মতো সহজ করে দিব। এই জন্যই আমার ক্লাসটা একটু স্টুডেন্টরা বেশি ফলো করে এবং আমার ক্লাসে বেশি ভিউ হয় এবং সবাই মনোযোগ দিয়ে দেখে। সো তোমরা আশা করি আজকের ক্লাসটা রিয়ারেন্স তোমাদের 5 মার্ক এবং 4 মার্ক যাদের আছে 100% নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি এই একটা ক্লাস করলেই যথেষ্ট। সো তোমরা একটু দয়া করে একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা অ্যাটেন্ড করো এবং আমার সাথে সাথে কিছু কথা বলো, ঠিক আছে? তো এখানে কি কি লাগবে বলো তো দেখি। একটা সাবজেক্ট প্রথমেই লাগে, তাই না? তারপর তোমার এখানে একটা অবজেক্ট লাগে। এখন মাঝখানে কি কি লাগে একটু বলো তো দেখি। মাঝখানে কি কি মশলাপাতি লাগে? এখানে কিছু আমাদের মশলাপাতি দরকার আছে। এই মশলাগুলা কি কি একটু কমেন্ট করে জানাও দ্রুত আমাদের প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, দুলন লিখেছ, ভার, ভেরি গুড। আচ্ছা, মেহেজাবিন রাহা, ধন্যবাদ তোমাকে, একটু হাততালি তোমার জন্য, এটা ক্লেফ। আচ্ছা, মুভি দাস লিখেছো, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিপোজিশন, অবজেক্ট, ভেরি গুড। আচ্ছা, ফারজানা সালাম দিয়েছো, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে রনি দাস লিখেছো, অক্সিলারি ভার্ব, প্রিপোজিশন, ভেরি গুড। আলপনা লিখেছো, অক্সিলারি ভার্ব। আচ্ছা, লিমা সুলতান লিখেছো স্যার ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। আর সাব্বি লিখেছো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, এটা না, মাঝখানে কিছু মশলা লাগে, অক্সিলারি ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, ভেরি গুড। দেখো আমাদের এখানে দেখো এই মাঝখানে আমার কি কি প্রয়োজন। এই মাঝখানে আমার লাগবে ভার্ব। এরপরে দেখো এই ভার্বের মধ্যে দুই প্রকার, একটা অক্সিলারি ভার্ব, একটা সাহায্যকারী ভার্ব, আরেকটা তোমার মেইন ভার্ব। একটা তোমার সাহায্যকারী ভার্ব আর একটা মেইন ভার্ব। এটার সাথে আমার আরো কিছু লাগবে, যেমন আমার লাগবে আর্টিকেল বা প্রিপোজিশন। প্রিপোজিশনও লাগতে পারে, প্লাস আমার আর্টিকেলও লাগতে পারে এবং আমার কিছু অ্যাডজেক্টিভও লাগে, ঠিক আছে? এবং প্লাস নাউন এরকমও আছে, বুঝতে পারছো? এই মশলাপাতিগুলো লাগে। তাহলে দেখো আমার ভিতরে লাগবে সাবজেক্টের পরপরই আমার একটা সাহায্যকারী ভার্ব লাগবে এবং একটা মেইন ভার্ব থাকলে, একটা প্রিপোজিশন থাকলে, একটা আর্টিকেল থাকলে, বুঝতে পারছো? তাহলে আমাদের একটা বাক্য তৈরি করতে গেলে তোমরা সবাই দেখো, সবাই কষ্ট করে লিখো। একটা বাক্য তৈরি করতে গেলে 1 নাম্বার লাগবে সাবজেক্ট, 2 নাম্বার লাগবে তোমার ভার্ব। এই ভার্বের মধ্যে আবার প্রকার আছে, একটা তোমার অক্সিলারি ভার্ব এবং 2 নাম্বারে তোমার মেইন ভার্ব, মেইন ভার্ব। 3 নাম্বারে তোমার লাগবে তোমার কি, তোমার লাগবে আর্টিকেল, আর্টিকেল। তারপর তোমার 4 নাম্বারে লাগবে প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন লাগবে। এরপরে 5 নম্বরে তোমাদের লাগবে যদি তোমরা মনে করো তাহলে অ্যাডজেক্টিভ যদি থাকে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ অথবা প্লাস নাউন যদি থাকে তাহলে এগুলো লাগাইতে হবে। 6 নম্বরে অবজেক্ট বা এক্সটেনশন।
তাহলে এই বিষয়গুলা কিন্তু একটা বাক্য তৈরি করতে গেলে অবশ্যই লাগে। তাহলে দেখো অ্যাডজেক্টিভ, নাউন, অবজেক্ট এবং সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, এই বিষয়গুলোর সমন্বয়ে কিন্তু আমাদের হচ্ছে মূল একটা বাক্য। এই জিনিসগুলা কখন কোন জায়গায় সেট করব, এই সেট আপটা করতে পারলেই এটাই হচ্ছে রিয়ারেঞ্জ। সবাই এই মশলাপাতিগুলো লাগবে, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এটা যদি পারো তাহলে তোমার পক্ষে রিয়ারেঞ্জ লেখা সম্ভব। ইটস পসিবল যদি তুমি এই জিনিসগুলা ঠিকঠাক বসাইতে পারো, কখন কোন জায়গায় সেট করব এই বিষয়গুলো তুমি যদি পারো তাহলেই এনাফ। তোমরা সবাই হচ্ছে কষ্ট করে একটু লিখো, লিখার পরে একটু ডান লিখে কমেন্ট করো। সবাই যারা লিখতেছো তারা একটু ডান লিখে কমেন্ট করো। সবাই আছে একটু দ্রুত ডান লিখে কমেন্ট করো, দ্রুত। সবাই হচ্ছে একটু দ্রুত ডান লিখো। আচ্ছা, নাজমা সুলতানা ডান লিখেছ, অহন চৌধুরী ডান লিখেছ, ফাইজা ডান লিখেছ, মামুন সরকার ডান লিখেছ, হিমু ডান লিখেছ, আনিসা তাবাসুম ডান লিখেছ। তোমরা সবাই এটা কষ্ট করে একটু নোট করো, খাতার মধ্যে লিখে ফেলো। বোরের আলো ডান লিখেছ, কুহিলিকা ডান লিখেছ, জান্নাত বুক নিতে চাচ্ছি, বইটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে মেসেজ করতে হবে। তাকলিমা ডান লিখেছ, আচ্ছা আলপনা ডান লিখেছ, খাদিজা ডান লিখেছ, ভেরি গুড। তাহলে আমাদের এই বিষয়টা তোমাদের লেখা মোটামুটি আশা করি তোমাদের হয়ে গেছে, এবং এই বিষয়টা তোমাদের লেখা হয়ে গেছে আশা করি, বুঝতে পারছো? এবার আমরা হচ্ছে একটা সূত্র শিখব। দেখো এখানে আরেকটা জিনিস বলে ফেলি, অনেক সময় কিন্তু মূল ভার্ব দিয়েও বাক্য শুরু হয়। সাবজেক্টের দরকারই নাই, এটার সাবজেক্টের দরকার নাই, বুঝতে পারছো? মূল ভার্ব দিয়েও বাক্য তৈরি করা যায়। তাহলে মূল ভার্ব দিয়ে বাক্য তৈরি করা যায়, এরকম দুইটা উদাহরণ দাও তো দেখি তোমরা কে পারো। দুইটি উদাহরণ তোমরা কে পারবা, একটু দ্রুত উদাহরণ দাও। মূল ভার্ব দিয়েও বাক্য তৈরি করা যায়, অক্সিলারি ভার্ব লাগবে না, সাবজেক্ট লাগবে না, প্রিপোজিশন, আর্টিকেল কোনো কিছুই লাগবে না, জাস্ট হচ্ছে মূল ভার্ব দিয়ে বাক্য তৈরি করা যায়। এরকম দুইটা উদাহরণ একটু দ্রুত দাও তো দেখি কে পারবা। দুইটা উদাহরণ মূল ভার্ব দিয়ে কে পারবা, দুইটা উদাহরণ দ্রুত দেওয়ার চেষ্টা করো। মূল ভার্ব দিয়ে দুইটা উদাহরণ একটু দেওয়ার চেষ্টা করো দ্রুত। মূল ভার্ব দিয়ে দুইটা উদাহরণ একটু দ্রুত দেওয়ার চেষ্টা করো, কে পারবা। আমরা তোমাদের কমেন্টগুলো দেখব সুন্দর করে, এবং তোমরা আশা করি আমাদের সাথে সুন্দরভাবে সাবলীল ভাষায় এই ক্লাসটা করবা ইনশাল্লাহ। আশা করি তোমাদের আজকের পর থেকে রিয়ারেঞ্জ নিয়ে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আজকের পর থেকে তোমাদের রিয়ারেঞ্জ নিয়ে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আলহামদুলিল্লাহ, এই তো দেখতে পাচ্ছি মোহাম্মদ মার্শাল গনি উত্তর দিয়েছ, ভেরি গুড। আমরা প্রত্যেকের উত্তরগুলা দেখার চেষ্টা করব, প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই দেখেছ। আচ্ছা, লাউড অ্যান্ড ক্লিয়ার, ভেরি গুড। তারপর দেখেছো ড্রিঙ্ক দ্য ওয়াটার, জয়েন দ্য ক্লাস, ওকে। দেখো আই রিড দ্য বুক, এটা কিন্তু মূল ভার্ব দিয়ে না, ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কয়েকটা বাক্য দেখি, যেমন হচ্ছে তোমার ডো দ্য ওয়ার্ক, দেখো এই যে ডো দ্য ওয়ার্ক, এখানে কি হয়েছে, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই বাক্য হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং ডো দ্য ওয়ার্ক এখানে ইউ হচ্ছে উজ্জ আছে,
এই ইউটা তোমাকে বলা হয়েছে, ডু দ্য ওয়ার্ক। এরপর যদি লিখি আমরা ওপেন দ্য বুক, তাহলে দেখো এইটাও কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই যে ওপেন, এই মূল ভার্ব দিয়ে কিন্তু বাক্য তৈরি করা যায়। এই জন্য যদি থাকতো ধরো দ্য ওয়ার্ক, এরকম যদি থাকতো, ধরো আমি এটা লিখে দিলাম বা মুছে দিলাম, যদি থাকতো দ্য ওয়ার্ক ডু অথবা দ্য বুক ওপেন, তাহলে আমরা কি করতাম, আমাদের মূল ভার্বটাকে প্রথমে নিয়ে আসতাম। তাহলে দ্য ওয়ার্ক ডু, তাহলে ডো, এই ডোটাকে আমার সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমার এই ডো সামনে নিয়ে আসতে হবে এবং এই ওপেনটাকে সামনে নিয়ে, আমার এই যে ওপেন সামনে নিয়ে এসে আমার বাক্যটা তৈরি করতে হবে। তাহলে মূল ভার্ব দিয়েও কিন্তু বাক্য তৈরি করা যায়, বুঝতে পারছো? তাহলে এই দেখো দ্য ওয়ার্ক ডু অথবা দ্য বুক ওপেন, এই বাক্যগুলা কিন্তু উল্টাপাল্টা এভাবে থাকতে পারে। তাহলে মূল ভার্ব দিয়ে আমরা বাক্য লিখতে পারি। এবার আমরা 5 প্রকার বাক্যের একটা শর্টকাট টেকনিক লিখব। সবাই এবার হচ্ছে একটা শর্টকাট টেকনিক লিখো, শর্টকাট একটা টেকনিক। সবাই এই টেকনিকটা সবাই লিখো, দ্রুত লেখার চেষ্টা করবা সবাই। আমরা হচ্ছে 5 প্রকার সেন্টেন্সের একটা শর্টকাট টেকনিক শিখবো। এই টেকনিকের মাধ্যমে তোমাদের যে কোনো রিয়ারেঞ্জ যেভাবে আসুক তোমরা অ্যান্সার করতে পারবা। এটা তোমাদের অত্যন্ত জানা জরুরি। আজান পড়ছে, একটু আমরা বিরতি নেই আজানের জন্য। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছো, একটু আজানের জন্য একটু বিরতি নেই, আজান পড়ছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা তাহলে একটু লিখে নিই সবাই। দেখো, যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা স্ট্রাকচার মনে রাখবা। যদি তোমার বিবৃতিমূলক বাক্য, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যে শুধু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটার দিকে একটু ফোকাস করব। বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বুঝতে পারছো? এই জিনিসটা তোমরা সবাই লেখার চেষ্টা করো, দ্রুত লিখবা। এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা স্ট্রাকচার মাথায় রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার অক্সিলারি ভার্ব, এই এ ইউ প্লাস বি, অর্থাৎ অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, এই সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার অবজেক্ট, বুঝতে পারছো? এরপরে দেখো আমরা এই সাহায্যকারী ভার্ব দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারি, অক্সিলারি ভার্ব দিয়ে। আমরা যদি আবার লিখি ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, ডাব্লিউ যুক্ত যে ওয়ার্ড আছে, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড প্লাস হচ্ছে কি, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড প্লাস হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট এবং লাস্টে প্রসঙ্গক চিহ্ন। তোমরা সবাই এই দুইটা বাক্য দ্রুত লেখার চেষ্টা করো, সবাই দ্রুত লিখো। দ্রুত লিখে তোমরা হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত। হ্যালো, আমি ক্লাসে আসি, পরে ফোন দিয়ে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমরা 9টার আগে আপনাকে অ্যাড করবো, সমস্যা নেই, মেসেজ দিয়ে রাখেন। সবাই হচ্ছে দ্রুত এই। আচ্ছা, লিমা বলেছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে,
আচ্ছা, থ্যাংক ইউ। সবাই হচ্ছে একটু দ্রুত হচ্ছে যে এটা লিখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা আগে দিতে হবে, ভার্ব দিতে হবে এবং অবজেক্ট দিতে হবে। এটা একদম কমন বিষয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব শুরুতেই, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে অবজেক্ট, এবং প্রশ্নবোধক চিহ্ন তো মাস্ট বি থাকলে দিতেই হবে। এবং ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, এগুলা। এরপরে তোমার এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এই দুইটা নিয়ম স্ট্রাকচার দ্রুত লেখো। লেখার পরে একটু ডান লিখে কমেন্ট করো, একটু দ্রুত লেখো। আমরা হচ্ছে বাকি নিয়মগুলো তোমাদেরকে দ্রুত লিখে দিচ্ছি। সবাই হচ্ছে দ্রুত লেখো। এই সূত্রগুলা, এই শর্টকাট টেকনিক বা এই সূত্রগুলো তোমাদের অনেক কাজে আসবে। সবাই দ্রুত লেখার চেষ্টা করো। লেখা হয়ে গেলে একটু ডান লিখে কমেন্ট, লেখা হয়ে গেলে ডান লিখো। আবির শাহ, ইসলামের ইতিহাসের সাজেশন দেওয়ার জন্য অবশ্যই দিব, সমস্যা নাই। আচ্ছা, জাহানারা ডান লিখেছ, তারপরে আসমা আক্তার ডান লিখেছ, শাকিলা ডান লিখেছ, আচ্ছা, তারপরে আমরা মিল্টন রয় ডান লিখেছ, তারপরে ইয়াসমিন ডান লিখেছ, ভেরি গুড। তোমরা সবাই হচ্ছে একটু দ্রুত লেখো। তারপরে এখতিয়ার এমটি ডান লিখেছ, ভেরি গুড। রাহানামা ডান লিখেছ, ভেরি গুড। তোমরা একটু দ্রুত লেখার চেষ্টা করো, যারা লিখতেছো তোমরা একটু দ্রুত লেখার চেষ্টা করো, ঠিক আছে। এরপর দেখো আমরা অ্যাসার্টিভ লিখেছি, ইন্টারোগেটিভ লিখেছি, এরপরে হচ্ছে আমরা লিখবো ইম্পারেটিভ সেন্টেন্স। সবাই দ্রুত লেখার চেষ্টা করো। আমরা এবার হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিখবো, ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার সূত্র, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার হচ্ছে সূত্রটা কি দেখো, সবাই লেখো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ, প্রথমে হচ্ছে ইউ প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, বুঝতে পারছো? ইউ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ইউটা হচ্ছে উজ্জ্ব থাকবে, এই ইউটা হচ্ছে উজ্জ্ব থাকবে, বুঝতে পারছো? ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কিছুক্ষণ আগে বলেছিলাম, ওপেন দ্য ডোর, এরকম যে বাক্যগুলো দিয়েছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, যে তোমার মানে এই আদেশ করা, অনুরোধ করা, এরকম আদেশ অনুরোধ করা এরকম যদি বোঝায়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন লিখলাম স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। দেখো এখানে স্পিক মানে বলো, কথা মানে কি, সত্য কথা বলো, সদা সর্বদা সত্য কথা বলো। তাহলে দেখো এখানে স্পিক, এটা হচ্ছে কি হয়েছে তোমার ভার্ব। এই ইউটা কিন্তু, এই যে ইউটা আছে, এই যে স্পিক দ্য ট্রুথ কাকে বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে। এখানে এই যে ইউটা আছে, এই ইউটা হচ্ছে উজ্জ্বল, এবং দ্য ট্রুথ এখানে বাকি সবকিছু ঠিকঠাক আছে, ভার্ব প্লাস অবজেক্ট। এটাও বলতে পারি আমরা ভার্ব প্লাস অবজেক্ট, বুঝতে পারছো? তাহলে এরকম ভাবে আমরা হচ্ছে যে উদাহরণগুলা লেখার চেষ্টা করব। এরপর দেখো আমরা যদি এটা বললাম কি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার হচ্ছে যদি আমরা যাই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিখলাম, এবার হচ্ছে তোমার ইম্পারেটিভ। এবার যদি দেই আমরা অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অবজেক্টিভ সেন্টেন্স, এই অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যাই, তাহলে অবশ্যই হবে কি, মে হবে, মে প্লাস সাবজেক্ট প্লাস, মে প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে তোমার অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে দেখো অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে মে প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে দেখো ইম্পারেটিভ ছিল মানে এরকম আদেশ বা উপদেশ এরকম অনুরোধ করা, আর ইম্পারেটিভ অবজেক্টিভ সেন্টেন্সের হচ্ছে তোমার আশীর্বাদ করা। মে সাবজেক্টের শুরুতে, বাক্যের শুরুতেই থাকবে হচ্ছে তোমার মে থাকবে। এই মে কথার অর্থ হচ্ছে তোমার আশীর্বাদ, এরকম মানে মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ, এরকম আমরা কথা বলি না? তাহলে মেটা শুরুতেই থাকবে, এই মের শুরুর পরে থাকবে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। তাহলে বাক্যের শুরুতে থাকবে মে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। এটা হচ্ছে কোন সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এই চারটা সবাই হচ্ছে একটু দ্রুত লেখার চেষ্টা করো, সবাই হচ্ছে দ্রুত লেখার চেষ্টা করো, দ্রুত লিখে সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো দ্রুত। আমাদের এই চারটা সূত্রই কিন্তু পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই চারটা সূত্র আমাদের অনেক বেশি জানা জরুরি এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চারটা সূত্র কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তোমরা সবাই হচ্ছে একটু দ্রুত লেখার চেষ্টা করো। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের এটা সবারই লেখা হয়েছে। এই সূত্রগুলা আমরা এবার হচ্ছে প্রয়োগের দিকে যাই। দেখো এবার হচ্ছে আমরা একটা একটা করে সূত্র শিখবো, একটা একটা করে তোমাদেরকে নিয়ম দেখাবো এবং এই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো আমাদের এই একটা রুলস, আমরা হচ্ছে এবার একটা গুরুত্বপূর্ণ রুলস তোমাদেরকে পড়াবো। এই রুলসটা তোমরা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা। এবার হচ্ছে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ রুলস পড়াবো। এই রুলসটা অবশ্যই সবাই একটু খাতার মধ্যে লেখার চেষ্টা করো। দেখো আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, এটা তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে পড়েছি। তাহলে আমরা যদি কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি, আমরা কিছু যদি নিয়ম প্র্যাকটিস করি, তোমরা হচ্ছে যে আমরা এক এক করে আমরা একটা একটা করে কিছু উদাহরণ দিই। এই উদাহরণগুলো একটু তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এই উদাহরণগুলো তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখলাম যে চাইল্ড উল্টা পাল্টা বাক্যগুলো লিখতেছি, তোমরা হচ্ছে শুদ্ধ করে লিখবা। চাইল্ড লাভ এভরি হার মাদার। তোমরা একটা সহজ বাক্য দিলাম, তোমরা সবাই হচ্ছে এটা কি হবে, সবাই হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করো। যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। লিখলাম চাইল্ড লাভস এভরি হার মাদার। দেখো এটা হচ্ছে যে একটা বাক্য, কমন একটা বাক্য, এবং এটা একদম সহজ এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বিবিআই দিয়ে রাখো, এটা বিগত সালে পরীক্ষায় অনেকবার আসছে। চাইল্ড লাভস এভরি হার মাদার, প্রত্যেক মাই তার হচ্ছে তার সন্তানকে কি করে ভালোবাসে। তাহলে এটা তো সহজ, এটা তোমরা সবাই পারবা। তাহলে আমি আরেকটা উদাহরণ দিই, তোমরা এটা করো, এটার পাশাপাশি আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি লিখলাম টেস্ট সবাই হচ্ছে একটু দ্রুত লেখার চেষ্টা করো। টেস্ট সাওয়ার ম্যাঙ্গো গ্রিন। ম্যাঙ্গোস গ্রিন। সবাই হচ্ছে এই দুইটা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো। এক নম্বর উদাহরণটা দিয়েছি যে চাইল্ড লাভস এভরি হার মাদার। দেখো এখানে আমার সাবজেক্ট খুঁজে নিয়ে আসতে হবে। দেখো এখানে আমার এ যে মাদার আছে আর এখানে আছে কি এভরি। আমরা একটা নিয়ম পড়ছিলাম যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডে, ডাব্লিউ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অনেক সময় এভরি ওয়ান, এভরি নোবডি, সামবডি, এভরি ওয়ান, এভরিবডি, হ্যাঁ এরকম দিয়ে আমরা সাবজেক্টের শুরুতে যদি তোমার এরকম থাকে সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে একটা নিয়ম পড়ছিলাম, মনে আছে তোমাদের কিনা জানি না, তোমরা সবাই দেখো। তা দেখো এখানে হবে কি যে এভরি মাদার, তাহলে লিখবো কি এভরি মাদার লাভস হার চাইল্ড। আচ্ছা এটা লিখলাম। এরপর দেখো টেস্ট সাওয়ার ম্যাঙ্গোস গ্রিন। তা দেখো সবুজ আম মানে কাঁচা আম যেটা আছে, কাঁচা আম হচ্ছে তোমার কি টক, একটু কাঁচা আম হচ্ছে কি খাইতে বা টেস্ট করতে একটু টক লাগে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বাক্যটা নিজের ভাবটা একদম সম্পূর্ণরূপে, মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। আচ্ছা তাহলে দেখো আমরা এবার হচ্ছে 2 নাম্বার রুলসে যাচ্ছি।
সবাই হচ্ছে 2 নাম্বার রুলসটা সবাই লেখো। 2 নাম্বার রুলস সবাই লেখো, কোনো বাক্যে, সবাই লেখো, কোনো বাক্যে যদি প্রিপজিশন থাকে, প্রিপজিশন থাকে, কোনো বাক্যে যদি প্রিপজিশন থাকে তবে স্ট্রাকচার হলো বা হবে এমন। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে দেখতে পাও যে প্রিপজিশন আছে, কোনো বাক্যের মধ্যে প্রিপজিশন আছে, তখন আমরা কিভাবে লিখব? প্রিপজিশন যদি থাকে, কোনো বাক্যের মধ্যে প্রিপজিশন থাকে, তাহলে শুরুতে হবে আমার সাবজেক্ট, শুরুতে হবে আমার সাবজেক্ট, একদম শুরুর দিকেই আমার সাবজেক্ট দিতে হবে, এরপর হচ্ছে আমার ভার্ব দিতে হবে, বুঝতে পারছো? এরপরে হচ্ছে আমার প্রিপজিশন, এরপরে আমার প্রিপজিশন, এরপরে হচ্ছে আমার অবজেক্ট, বুঝতে পারছো? এইটা আমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো বাক্যের মধ্যে দেখো প্রিপজিশন আছে, তাহলে আমার শুরুর দিকে সাবজেক্ট দিতে হবে, এরপরে আমার ভার্ব দিতে হবে, বুঝতে পারছো? সাবজেক্ট এবং ভার্ব, এরপর হচ্ছে প্রিপজিশন, এরপরে হচ্ছে অবজেক্ট। এই কাজটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে প্রিপজিশন, প্রিপজিশন পরে হচ্ছে অবজেক্ট, বুঝতে পারছো? সো তোমরা মাথায় রাখবা, কোনো বাক্যের মধ্যে যদি প্রিপজিশন থাকে, তা প্রিপজিশন কখন বসাবো? আমরা ভার্বের পরে প্রিপজিশন বসাবো। এবং ভার্ব তো দুইটা আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং আরেকটা হচ্ছে মেইন ভার্ব। এই রুলসটা সবাই লেখো, লেখার পরে সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো দ্রুত। এই রুলসটা সবাই লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস। এই রুলস থেকেও প্রশ্ন আসে, সবাই হচ্ছে এই রুলসটা লেখো। এই রুলসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই হচ্ছে দ্রুত লেখার চেষ্টা করো। দেখো, আমরা যদি একটা এক্সাম্পল দেই, জাস্ট আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে দেখো আমরা কিভাবে দেব। আমি লিখলাম এরকম যে ফ্রি ইন, লিখলাম ফ্রি ইন বিকেম 1971, লিখলাম হচ্ছে যে ঢাকা। সবাই হচ্ছে এটা কমপ্লিট করো তো দেখি, সবাই হচ্ছে এটা কমপ্লিট করো। দেখো লিখেছি, এই বাক্যটা সবাই হচ্ছে ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট করো তো দেখি। ফ্রি ইন বিকেম 1971 ঢাকা। ঢাকা 1971 সালে কি হয়েছিল? স্বাধীন হয়েছিল, তাই না? বাংলাদেশটা কেটে দিলাম। তো দেখো এখানে আমার আছে কি, ইন আছে, এখানে ইনটা হচ্ছে আমার প্রিপজিশন। এখন আমার এই ইনটা কোথায় লাগাইতে হবে? দেখো আমার শুরুতেই সাবজেক্ট দিতে হবে, এরপরে আমার দেখো ভার্ব আনতে হবে, এরপরে হচ্ছে আমার হচ্ছে প্রিপজিশন, এরপর হচ্ছে আমার অবজেক্ট। তাহলে তোমরা এটা একটু কমপ্লিট করো। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে বাক্যটাকে আবার একটু সহজভাবে লিখে দেই। এই বাক্যটা তোমরা একটু দ্রুত লেখার চেষ্টা করো। বাক্যটাকে আমি একটু সহজভাবে লিখে দেই। আমি লিখলাম ফ্রি ইন বিকেম 1971, লিখলাম হচ্ছে ঢাকা। আচ্ছা, এই বাক্যের সাবজেক্টকে কে বলতে পারবা যে এই বাক্যের সাবজেক্টটাকে, এই বাক্যের সাবজেক্টকে, এই বাক্যের ভার্বকে এবং এই বাক্যের প্রিপজিশনকে এবং এই বাক্যের অবজেক্ট কে হতে পারে? তোমরা হচ্ছে একটু দ্রুত বলো তো দেখি, যারা যারা পারবা একটু দ্রুত বলার চেষ্টা করো। আমি এই বাক্যের খণ্ড খণ্ড করে, এখন থেকে যে বাক্যগুলো লিখবো, বাক্যগুলো খণ্ড খণ্ড করে তোমাদেরকে লিখে দিব। তোমরা সবাই খণ্ড খণ্ড করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো, আলাদা পার্ট বাই পার্ট। তোমরা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। এই বাক্যে লিখেছি ফ্রি ইন বিকেম 1971 ঢাকা। তো এই বাক্যে আমার সাবজেক্টটা কে একটু বলো তো দেখি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে
ডাকা, সাবজেক্ট হতে আমার হচ্ছে ডাকা, তাই না? তাহলে আমি লিখলাম হচ্ছে ডাকা হচ্ছে আমার সাবজেক্ট। এরপরে দেখো এখানে আমার বাক্যের ভার্ব কে, এই বাক্যের ভার্বটা কে তাহলে? দেখো এই যে বিকেম, এই বিকেম হচ্ছে এই বাক্যের ভার্ব, বুঝতে পারছো? তাহলে লিখতে হবে আমার বিকেম, বিকেম, এই যে লিখলাম বিকেম। এরপর দেখো এই বাক্যের প্রিপজিশন কে, প্রিপজিশন হচ্ছে ইন, তাহলে আমার লিখতে হবে ইন হচ্ছে আমার প্রিপজিশন। এরপরে বাকি অংশ যা আছে সবকিছু অবজেক্ট, বুঝতে পারছো? এরপর বাকি যা আছে সব হচ্ছে অবজেক্ট। তাহলে এরকম ভাবে আমাদের প্রত্যেকটা বাক্য সুন্দর করে যদি প্রিপজিশন থাকে তাহলে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, এরপরে প্রিপজিশন, এরপরে অবজেক্ট, এই বিষয়গুলো আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে লিখতে হবে, বুঝতে পারছো? এবার হচ্ছে আমরা আরো একটা বাক্য, তোমরা হচ্ছে যে একটু দ্রুত লেখার চেষ্টা করো, দ্রুত বাক্যগুলো একটু লেখার চেষ্টা করো তোমরা, হচ্ছে যে এইগুলো আমরা একটু প্র্যাকটিস করি। এনিবডি আছে, লেখো এইভাবে, আমি লিখে দিচ্ছি এনিবডি লায়ার, এনিবডি লায়ার এ বিলিভ ডাজ। এই বাক্যে দেখো, এই বাক্যে আমাদের প্রথমে হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এই বাক্যে আমাদের প্রথমে হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করি। এই বাক্যের সাবজেক্টকে সবাই হচ্ছে একটু দ্রুত লেখার চেষ্টা করবা। এই বাক্যের অক্সিলারি ভার্বকে, এই বাক্যের অক্সিলারি ভার্বকে, এবং যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমার এই বাক্যে হচ্ছে অক্সিলারি ভার্ব নাই, তাহলে হচ্ছে এই বাক্যের আমার ভার্বকে, ভার্বকে, এবং এই বাক্যের আর্টিকেলকে, আর্টিকেলকে, এবং এই বাক্যের অবজেক্টকে। তোমরা একটু দ্রুত লেখার চেষ্টা করো। লিখেছি এনিবডি লায়ার এ বিলিভস ডাজ। সবাই হচ্ছে একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এই বাক্যটা হচ্ছে আমার, যেহেতু এখানে কি নাই, দেখো এই বাক্যে হচ্ছে যে আমার কি নাই, এই বাক্যে আমার হচ্ছে অক্সিলারি ভার্ব কিন্তু নাই। তা দেখো আমার এই বাক্যটাতে কি দরকার, শুরুতে যেহেতু আমার এখানে কি নাই, সাবজেক্ট নাই, সাবজেক্টের দরকার নাই, তাই না? এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, আমাদের হচ্ছে যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য হবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। এই ইন্টারোগেটিভ বাক্যে দেখো আমাদের যেহেতু এখানে সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তাহলে আমার আছে কি ডাজ আছে, এই যে ডাজ। তাহলে আমার শুরুতে এখানে যেহেতু আমার এই অক্সিলারি ভার্বটা তোমার হচ্ছে যে নাই, এবং হচ্ছে এখানে কি তোমার সাবজেক্টও পাইতেছি না, তাই না? তাহলে আমরা ধরো এই বাক্যটা যদি সাজাই, তাহলে আমরা লিখতে পারি যে দুইভাবে সাজাইতে পারি। দেখো ডাজ, আমরা এটাকে প্রশ্নবোধক বাক্য করব, ডাজ এনিবডি বিলিভস এ লায়ার। আমরা প্রথমে নিয়ে আসবো কি, ধরো এখানে যদি ডাজটা নিয়ে আসি তাহলে আমরা হবে কি, যে ডাজ, ডাজ এনিবডি, এনিবডি বিলিভ এ লায়ার। তাহলে দেখো এই এটা হচ্ছে আমার এখানে আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল, এবং এখানে দেখো বিলিভ হচ্ছে বিশ্বাস করা, এটা হচ্ছে একটা ভার্ব, এবং এখানে তোমার ডাজ, এটা হচ্ছে কি সাহায্যকারী ভার্বের পরিবর্তে এখানে ডাজ ব্যবহার করা হয়েছে, এবং এখানে দেখো এই যে এনিবডি, এখানে হচ্ছে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি, সাবজেক্ট হিসেবে আমরা ধরতে পারি। তাহলে আমাদের এটা প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে যাবে, ডাজ এনিবডি বিলিভ এ লায়ার, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আমার এখানে দিতে হবে। এরপর দেখো আমরা পরবর্তী আরেকটা উদাহরণে যাচ্ছি, তোমরা এই উদাহরণটা একটু সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। কেম হি লাস্ট নাইট, সবাই হচ্ছে এটা উত্তর দেওয়ার চেষ্টা করো। কেম হি লাস্ট নাইট, তাহলে এই বাক্যের আমার দরকার হচ্ছে সাবজেক্ট দরকার,
এই বাক্যে আমার হচ্ছে ভার্ব দরকার এবং এই বাক্যে হচ্ছে আমার অবজেক্ট দরকার। তোমরা সবাই হচ্ছে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো যারা পারবা। এই বাক্যের সাবজেক্টটা কে, এই বাক্যের সাবজেক্ট কে, এই বাক্যের ভার্ব কে এবং এই বাক্যের অবজেক্টটা কে? তোমরা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। তা দেখো এখানে যে হি আছে, এই হিটা হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে আমার এখানে হি দিতে হবে, হি হচ্ছে সাবজেক্ট। এরপর দেখো এই যে কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম, তাই না? কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম, তাহলে আমি লিখলাম এটা কেম লিখলাম, এখানে কি লিখলাম? কেম লিখলাম। এরপরে দেখো ভার্ব পাইছি, এরপর দেখো লাস্ট নাইট, বাকি অংশ যা আছে এটাকে আমরা ধরো লাস্ট নাইট, লাস্ট নাইট NIGST, এটা হচ্ছে আমার বাকি অংশ। আশা করি তোমরা এইভাবে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারবে এবং ধরতে পারবা। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু প্রবাদ বাক্যের কথা বলি। তোমাদের একটা মাথায় রাখতে হবে যে প্রবাদ বাক্য, প্রভার্বস, এই প্রবাদ বাক্য থেকে তোমাদের একটা আসার সম্ভাবনা 100%, এই একটা আসবে, একটি আসবেই, এটা তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা আসবেই। প্রবাদ বাক্য থেকে প্রতি বছরই আসে। তাহলে প্রবাদ বাক্য থেকে যদি তোমাদের প্রতি বছর একটা করে প্রবাদ বাক্য আসে, তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমরা হচ্ছে বিগত সাল করে রাখবো, আমরা জাস্ট বিগত সালের গুলা মুখস্থ করব। অনার্স এবং ডিগ্রি পরীক্ষা, অনার্স অথবা ডিগ্রি পরীক্ষার যে বিগত সালগুলো আছে, এই জাস্ট হচ্ছে আমরা বিগত সালগুলো ছুটস্থ করে ফেলবো। প্রবাদ বাক্য যতগুলো আছে এটা এখান থেকে একটা আসবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই প্রবাদ বাক্য তোমরা কি করবা? বিগত সালগুলো একদম ঠাড়া মুখস্থ করবা, বুঝতে পারছো? তাহলে দেখো প্রবাদ বাক্যের মধ্যে আমরা যদি একটা তোমাদেরকে দেই, তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, সবাই এটা মাথায় রাখবা। আমি তাহলে আরেকটা পৃষ্ঠায় নিচ্ছি, এখানে তোমাদেরকে বলি। দেখো প্রবাদ বাক্যের মধ্যে কোন প্রবাদ বাক্যগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি মানে আসতেই পারে। দেখো আমি একটা লিখলাম যে ইজ দ্য রুট অফ হ্যাপিনেস, ইজ দ্য রুট অফ হ্যাপিনেস, তারপর লিখলাম হেলথ, ইজ দ্য রুট অফ হ্যাপিনেস হেলথ। তোমরা সবাই এটা একটু করো তো দেখি, ইজ দ্য রুট অফ হ্যাপিনেস হেলথ। এই বাক্যটা আমাদের একটা হচ্ছে প্রবাদ বাক্য, তোমরা সবাই জানো, এটা সবাই জানো, এটা কম বেশি সবাই জানো, এটা অর্থটা আমি বলতেছি না, পরে বলবো। তাহলে আমরা এখানে দেখো প্রথমে হচ্ছে আমার এখানে সাবজেক্ট দরকার, এবং এরপরে হচ্ছে আমার দরকার কি? ভার্ব দরকার। এরপরে আমার এখানে ভার্ব দরকার, এখানে আমাদের দুইটা ভার্ব আসে, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আমার দেয়া আছে। এরপরে তোমার এখানে আমার হচ্ছে কি দরকার? দেখো আমার প্রিপোজিশন আসবে, আমার হচ্ছে কি প্রিপোজিশন আসবে, এরপরে আসবে আমার এখানে অবজেক্ট আসবে, তাই না? তা দেখো প্রবাদ বাক্যগুলো সাধারণত কোনো নিয়মে হয় না, প্রবাদ বাক্যগুলো সরাসরি তোমাদের মুখস্থ করতে হবে, সরাসরি তোমাদের মুখস্থ করে ফেললেই বেটার। প্রবাদ বাক্যগুলো যেগুলো বিগত সালে অনার্স বা ডিগ্রি পরীক্ষায় আসছে, এগুলা হুবহু ধুম মুখস্থ করে ফেলবা, তাহলে তোমাদের দেখবা একদম হুবহু কমন পড়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে লিখছি কি হবে, দেখো হ্যাপিনেস, হ্যাপিনেস শব্দের অর্থ হচ্ছে কি? সুখী বা সুখ। তাহলে আমার এখানে হচ্ছে যে হ্যাপিনেস লিখতে হবে, কি? হ্যাপিনেস। এই হ্যাপিনেসটা হচ্ছে যে কিসের মধ্যে নিহিত? রুট অফ মানে কি? রুট অফ মানে হচ্ছে মূল, মানে একদম মূল যে বিষয়টা, রুট অফ, বুঝতে পারছো? তাহলে আমাদের কিসের মূল? সুখটা কিসের মূল? স্বাস্থ্য। তাহলে হেলথটা হচ্ছে আমার স্বাস্থ্য, এটা হচ্ছে আমার স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। তাহলে আমার লিখতে হবে যে হ্যাপিনেস, তোমার লিখতে হবে কি? হেলথ ইজ
দ্য রুট অফ হ্যাপিনেস। বুঝতে পারছো? দ্য হেলথ ইজ লিখতে হবে কি, হ্যাঁ তোমরা এইভাবে লিখতে পারো। আর এখানে কিন্তু আরেকটা ওয়াল ছিল, এই ওয়াল শব্দটাও পড়ে গেছে। তাহলে আমরা এখানে কিভাবে লিখবো দেখো, আমরা একটু লিখে দিই তোমাদেরকে, বাক্যটাকে তোমাদেরকে একটু কমপ্লিট করে দিই। ইনকমপ্লিট আছে, অনেকেই তোমরা ভুল কমেন্ট করতেছো, সেটা আমি সঠিকটা তোমাদেরকে লিখে দিই, ঠিক আছে? তাহলে দেখো এই বাক্যের তোমরা সবাই দেখো, এই বাক্যের অফ হচ্ছে প্রিপোজিশন, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং এখানে তোমার লিখতে হবে কি, তাহলে আমরা লিখতে পারি হেলথ, স্বাস্থ্য। তাহলে লিখতে পারি কি, হেলথ, HEALTH, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, দেখো এটা হচ্ছে বাক্যের সঠিক। তাহলে লেখছি কি, হেলথ স্বাস্থ্য, ইজ দ্য রুট অফ, স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল, অল হ্যাপিনেস সকল সুখের মূল হচ্ছে স্বাস্থ্য। তাহলে এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। বুঝতে পারছো? এবার আমরা আরো কয়েকটা উদাহরণ দিই, তোমরা হচ্ছে যে দেখি পারো কিনা। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দিই, তোমরা সবাই এটা একটু করো তো দেখি, সবাই কে কে পারো। লিখলাম বুক ইজ দ্য, লিখলাম বুক ইজ দ্য বেস্ট কোম্পানি। আচ্ছা, এটা তো আমি সরাসরি লিখে ফেলেছি, তা আমি লিখলাম একটু উল্টা পাল্টা করে দিই, বাক্যটাকে একটু উল্টা পাল্টা করে দিই। বুক কোম্পানি বেস্ট ইজ, বুক কোম্পানি বেস্ট ইজ দ্য ফর মেন এ। তোমরা সবাই এটা একটু কমপ্লিট করতে দেখি, কে কে পারবা একটু দ্রুত কমপ্লিট করতে দেখি, সবাই হচ্ছে এটা কমপ্লিট করো। হাসতে পারো, এগুলা কি আমার বইয়ে আছে? হ্যাঁ, এগুলো আমাদের প্রত্যেকটাই উদাহরণ আমাদের বইয়ে দেয়া আছে। তাহলে লিখলাম বুক কোম্পানি বেস্ট ইজ দ্য ফর মেন এ। সবাই এটাকে একটু কমপ্লিট করো তো দেখি, কে কে পারবা, সবাই হচ্ছে দ্রুত কমপ্লিট করো। আচ্ছা মিল্টন রয়, এখানে একটু ভুলে গেলে কি মার্ক পাবো? এখানে হচ্ছে যে তোমার বাক্যটা সঠিক হতে হবে, অ্যাকুরেট। স্যার যদি নজরে না থাকে তাহলে হচ্ছে হতে পারে, আর যদি নজরে থাকে তাহলে তো হবে না, তাহলে মার্ক কাটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি মারুফা আক্তার লিখেছো বুক ইজ দ্য বেস্ট কোম্পানি ফর এ ম্যান, ভেরি গুড। খানিজ লিখেছো বুক ইজ দ্য বেস্ট কোম্পানি ফর এ ম্যান, ভেরি গুড। কানিজ সঠিক উত্তর দিয়েছো। তারপরে আমরা মুবাশশেরা সঠিক উত্তর দিয়েছো, নূরজাহান সঠিক উত্তর দিয়েছো, তানিন কবির সঠিক উত্তর দিয়েছো, ফাইজা জান্নাত সঠিক উত্তর দিয়েছো, কামরুল সঠিক উত্তর দিয়েছো, জাহানারা সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো আমরা এটা কি হবে, দেখো আমার এখানে হচ্ছে যে শুরুতেই এখানে হচ্ছে যে আমার বই, এই বই হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে আমি লিখলাম বুক, আমি লিখলাম কি বুক। এরপর দেখো আমার অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব আছে, ইজ আছে, তাহলে আমার অক্সিলারি ভার্ব ইজ নিয়ে আসতে হবে। এরপর দেখো বুক লিখলাম, বুকের পরে লিখলাম কি ইজ। এরপর দেখো আমার আর্টিকেল দি আছে, এখানে আমার আর্টিকেল কি আছে, দি। তাহলে বুক ইজ দা, তাহলে আমার দেখো সাবজেক্টের পরে ভার্ব দিলাম, ভার্বের পরে কি দিলাম, আর্টিকেল দিলাম, তাই না, আর্টিকেল। এরপরে দেখো বুক ইজ দা বেস্ট, এরপরে দেখো আমার বেস্ট হচ্ছে, এখানে দেখো বেস্ট আছে, এই যে বেস্ট নিয়ে আসতে হবে। তাহলে বুক ইজ দা বেস্ট কোম্পানি, আমার কোম্পানি নিয়ে আসতে হবে, কোম্পানি। কোম্পানি হচ্ছে সঙ্গী, বুঝতে পারছো,
কোম্পানি মানে হচ্ছে কি, কোম্পানি হচ্ছে সঙ্গী, তাহলে বুক ইজ দ্য বেস্ট কোম্পানি, পরে লিখতে হবে ফর এ মেন, পরে হচ্ছে আমার ফর এ মেন, ফর এ মেন। তাহলে এটা যারা দিয়েছো সবার উত্তর সঠিক। বুক ইজ দ্য বেস্ট কোম্পানি ফর এ মেন, বই হচ্ছে একটা মানুষের সেরা সঙ্গী, বই হচ্ছে একটা মানুষের জীবনে সর্বোচ্চ বা সেরা সঙ্গী। এবার দেখো আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি, এই টাইপের একটা উদাহরণও আসতে পারে। এই উদাহরণটা তোমরা হচ্ছে যে সবাই হচ্ছে একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। লিখলাম মর্নিংস, মর্নিং হি আর্লি, মর্নিং হি আর্লি ইন দ্য গেটস আপ, গেটস আপ। সবাই হচ্ছে এটা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো, যারা যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। মর্নিং হি আর্লি ইন দ্য গেটস আপ, যারা পারবে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। কৃষ্ণ শুধু কালকে তোমাদের পরীক্ষা, আজকে কি লাইভ ক্লাস হবে? হ্যাঁ, আজকে তোমাদের লাইভ ক্লাস অবশ্যই হবে। আচ্ছা দুলাল, তোমরা যারা ভর্তি হয়েছে তোমাদের বই আজকে পালন হয়েছে, সবার বই। আরিফা সে মাত্র জয়েন করেছে আমাদের ক্লাসে, মেহজাবিন জয়েন করেছে, ভেরি গুড। আচ্ছা তাহলে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সবাই হচ্ছে একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করো, এটা সবাই পারবা, এটা একদম ভেরি ইজি এবং ভেরি সিম্পল একটা ওয়ার্ড দিয়েছি, ভেরি সিম্পল একটা ওয়ার্ড। দেখো এখানে লিখেছি কি, দেখো আমরা লিখেছি এখানে কি লিখেছি, মর্নিং মানে সকালে, হি আর্লি ইন দ্য গেটস আপ, সে হচ্ছে খুব সকালবেলা ঘুম থেকে ওঠে, তাই না? সে হচ্ছে খুব সকালবেলা ঘুম থেকে ওঠে। তাহলে সবাই হচ্ছে একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, সবাই হচ্ছে একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। তো লিখলাম আমি, সাবজেক্ট নিয়ে আসলাম হি, এই যে হি হচ্ছে এটার সাবজেক্ট। এরপর দেখো গেটস আপ, এটা আমরা ভার্ব হিসেবে নিলাম, তাহলে হি গেটস আপ, সে হচ্ছে ঘুম থেকে উঠে, তাই না? হি গেটস আপ, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে আমি লিখলাম আর্লি, ই এ আর আর্লি ইন দ্য মর্নিং। এই হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জের ব্যবহার। তাহলে এবার হচ্ছে তোমরা একটু মাথায় রাখো, আমি তোমাদেরকে একটা রিঅ্যারেঞ্জের মানে একটা সাজেশন দিচ্ছি, স্পেশাল একটা সাজেশন। তোমরা এই সাজেশনটা সবাই মাথার মধ্যে রাখবা এবং লিখে রাখো। এই সাজেশনের বা এই রুলসগুলোর বাইরে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে না। সবাই হচ্ছে দ্রুত লেখো, আমার আর একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসে আমাদের আজকে গ্যারান্টি ব্যাচের ক্লাস আছে, সো আমি সময় নষ্ট করব না বেশি, আমার একটু সময় কম, তোমরা সবাই মনে রাখবা, সবাই একটু মনে রাখো যে 5 প্রকার যে সেন্টেন্স আছে, 5 প্রকার যে বাক্য আছে, এই 5 প্রকার বাক্য, এই 5 প্রকারের বাক্য দেখে ধর কি লিখি, 5 প্রকার বাক্য থেকে একটা আসবে 100%। 5 প্রকার যে বাক্যগুলো তোমাদেরকে পড়াইছি কিছুক্ষণ আগে, যে 4 প্রকারের বাক্য দেখাইলাম, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ এবং অবজেক্টিভ, এই 4টা সেন্টেন্স থেকে তোমাদের একটা 100% পরীক্ষায় কমন আসবে, বুঝতে পারছো? 2, তোমরা আর্টিকেল থেকে একটি আর্টিকেল থাকবে, এরকম ব্যবহার থাকবে। 3, প্রিপোজিশন থেকে একটি।
4 প্রভাবস অথবা প্রবাদ বাক্য থেকে একটি। এই চারটা হচ্ছে রুলস থেকে তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। তোমরা মনে রাখবা যে তোমাদের 1 নাম্বার যেটা আছে যে 5 প্রকার বাক্য, এর মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটা দিয়ে কে একটা আসবে 100%। এরপরে আর্টিকেল থাকবে, বাক্যের মধ্যে আর্টিকেল আছে। এরপরে বাক্যের মধ্যে প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন তো ব্যবহার সবাই জানো, এবং আর্টিকেলের ব্যবহার সবাই জানো। এরপরে প্রবাদ বাক্য, যে প্রভাব একটু আগে লেখাইলাম, স্বাস্থ্যই সকল সুখের মূল, বই হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় সঙ্গী, এইগুলো হচ্ছে প্রবাদ বাক্যের মতো। তাহলে এই প্রবাদ বাক্য থেকে একটা 100% উদাহরণ আসবে। তাহলে তোমরা যারা যে বই পড়ো, আমাদের বই অথবা বাজারের অন্য যে কোনো বই, তোমরা বাজারের যে কোনো বই বা আমাদের বই, এই বইগুলা যারা যে বইটা পড়ো, তোমরা হচ্ছে আমাদের এই বইটা অথবা ডিগ্রির যে বইটা আছে আমাদের, এই বইগুলা যেখান থেকেই পড়ো, তোমরা এই রুলসগুলা মাথায় রাখবা। এই রুলসগুলা থেকে 100% পরীক্ষায় কমন আসবে। জাস্ট এইটা মাথায় রাখবা যে একটা আর্টিকেল থেকে আসবে, একটা প্রিপোজিশন থেকে, একটা প্রবাদ বাক্য থেকে, এবং আরেকটা আসবে 5 প্রকারের যে বাক্যগুলো আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স অথবা এই অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে আসে না, অ্যাসার্টিভ, এরপর হচ্ছে ইন্টারোগেটিভ, এরপর হচ্ছে তোমার অবজেক্টিভ, এই সেন্টেন্সগুলো থেকে তোমার প্রতি বছর প্রশ্ন আসে। তাহলে তোমরা এই 4টা স্ট্রাকচার বা এই 4টা রুলস তোমরা যেখান থেকেই পারো, যেভাবেই পারো, জাস্ট মনে রাখবা যে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে হচ্ছে প্রিপোজিশন, আর যদি তোমার আর্টিকেল থাকে সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব, ভার্বের পরে হচ্ছে আর্টিকেল, এরপরে প্রিপোজিশন, এরপরে অবজেক্ট, বাকি অংশ। যদি প্রবাদ বাক্য থাকে তাহলে এখানে কোনো নিয়ম নাই, সরাসরি মুখস্থ লিখতে হবে, প্রবাদ বাক্যগুলো সরাসরি মুখস্থের নিয়মে হয়ে যাবে, বুঝতে পারছো? তারপরে কিছু কিছু ক্ষেত্রে নিয়ম তোয়াক্কা করে নিয়মের অনুযায়ী হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় মনে রাখতে হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে এবং একটা অবজেক্ট হবে। তাহলে এই রুলসগুলো তোমরা মাথায় রাখবা, ইনশাল্লাহ আশা করি তোমাদের 100% পরীক্ষায় কমন আসবে। মাত্র এই 4টা রুলস, এটা আমি তোমাদেরকে, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, যারা ফ্রি ব্যাচের, সবাইকে উন্মুক্তভাবে দিলাম। তোমরা সবাই এই 4টা রুলস তোমরা মাথায় রাখবা। তোমাদের রিয়ারেঞ্জ থেকে কোনো দিন কোনো টেনশন করতে হবে না, আর রিয়ারেঞ্জ থেকে দেখবা যে ঘুরে ফিরে এই 4টা থেকে কমন আসে। এটা 100% কমন পরীক্ষিত। তোমরা পরীক্ষা আসলে বুঝবো যে স্যারের কথা কি আসলে সঠিক না মিথ্যা, তোমরা বুঝতে পারবা ইনশাল্লাহ। সো তোমাদের একটা উপকার করে দিলাম আজকে। সো যারা যারা আজকের ক্লাসটা করেছো, তোমরা সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের ক্লাস কেমন লেগেছে। স্যার বই থেকে গুরুত্বপূর্ণ বাক্যগুলো দাগিয়ে দেন, অবশ্যই দিব। আচ্ছা, যাদের আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়া প্রয়োজন, যারা আমাদের সাজেশন নিতে চাও, তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি একটা পিন পোস্টে নাম্বার দিয়েছি, সেখানে মেসেজ করলে হবে। তোমরা বলো এখন ক্লাস কেমন লেগেছে, এবং আজকের সাজেশন ভিত্তিক ক্লাস, এবং তোমাদের আজকে এই যে একটু অল্প সময়ে তোমাদেরকে এইগুলা বুঝাইলাম, পড়াইলাম, তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তানিয়া লিখেছো থ্যাংক ইউ স্যার। নুসরাত লিখেছো অসংখ্য ধন্যবাদ ক্লাস করার জন্য, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি জাহানারা থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ ইমরাজ ধন্যবাদ দিয়েছো। ফাইজা ধন্যবাদ দিয়েছো, আলহামদুলিল্লাহ। নিপাদ ধন্যবাদ দিয়েছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাহানারা থ্যাংক ইউ। আচ্ছা, সুইটি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সুমন লিখেছো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মুক্তি লিখেছো, মুক্তি রায়হান লিখেছো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। জ্যোতি আক্তার, নূরজাহান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে তোমরা সবাই এগুলা লিখে তোমরা অবশ্যই নোট করে রাখবা, খাতাটা ক্লাসটা সুন্দর করে নোট করে রাখবা, ইনশাল্লাহ তোমাদের অনেক অনেক উপকারে আসবে। আচ্ছা, এবার হচ্ছে যারা আমাদের বই অথবা ভর্তি হতে চাও, যারা আমাদের সাজেশন পেতে চাও অথবা ব্যাচে ভর্তি হতে চাও, যারা আমাদের বই অথবা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, অনলাইন ব্যাচে ভর্তির জন্য যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও এবং আমাদের ব্যাচে বা আমাদের বইগুলো নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবা। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে। নাম্বারটা হচ্ছে, আমি আবার লিখে দিচ্ছি, 01400496572।
এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। যারা বই নিতে চাও এবং ভর্তি হতে চাও এই নাম্বারে মেসেজ করে তোমরা বই অথবা ভর্তি হতে পারো। আমাদের গ্যারান্টি ব্যাচে ভর্তি চলতেছে, আমাদের গ্যারান্টি ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের এই গ্যারান্টি ব্যাচে ডিগ্রির ব্যাচ চালু হয়ে গেছে, আজকে দ্বিতীয় বা 2 নম্বর ক্লাস হবে। আর আমাদের অনার্সের ক্লাসটা শুরু হবে 20 তারিখ থেকে। আমাদের অনার্সের ক্লাস শুরু হবে হচ্ছে যে 20 তারিখ থেকে। যারা গ্যারান্টি ব্যাচে ভর্তি হতে চাও এই নাম্বারগুলোতে যোগাযোগ করার চেষ্টা করবো, বুঝতে পারছো? গ্যারান্টি ব্যাচের ভর্তি ফি হচ্ছে 1500 টাকা, অনার্সেরটা বই ছাড়া হচ্ছে অনলি 550 টাকা। যারা ভর্তি হতে চাও তারা এই ব্যাচগুলোতে যোগাযোগ করে ভর্তি হতে পারো। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।